দাদুরা এইটাই আচ্ছা থাক, সমস্যা নেই। চলে এসছি লাইভে। কেমন আছো সবাই? হ্যাঁ দাদুরা, কেমন আছো? কে কে আছো একটু হাই দাও। দেখি কে কে আছো। আজমিরা ফেরদৌসি, হ্যালো দাদা, কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ। ফাহমিদা আসসালামু আলাইকুম বলেছো। ওয়ালাইকুম আসসালাম দাদা। লাইভে আসলাম, তোমাদের কয়েকটা অঙ্ক করাবো। ঠিক আছে। রাজ হোসেন, হ্যালো দাদা। সোহানুর সুমন, করে দাও এটা। এই শুরু করে দাও সবাই। আজমিরা ফেরদৌসি, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। ভালো আছো না? আচ্ছা আচ্ছা। রাজ হোসেন ভালো আছো। রুহুল আমিন, ইমরুল দাদা ভালো আছো। সাদিয়া আক্তার কেমন আছো দাদা? বিশ্বজিৎ কুণ্ডু, আদাব দাদা, আদাব। আর সাদিয়া আক্তার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোস্তাফিজুর রহমান রনি, এস রেজা, হ্যালো দাদা। হ্যালো দাদা, ভালো আছো আশা করি তোমরা। আর কে আছো? সম্প্রীতি হাসান, আশা করি ভালো আছো। মোস্তাফিজুর রহমান রনি, সবাই একটু ভালো থাকবা, সবাই বাসায় থাকবা। এটা একটা কথা মনে রাখবা, এখন কিন্তু করোনার জন্য হোস্ট কন্ট্রোল করতে হবে। হোস্ট কন্ট্রোল মানে হলো করোনার যে বাহক মানে মানুষ, যখন করোনা একটা মানুষের থেকে আরেকটা মানুষের দেহে যাবে তখন সে নতুন করে আবার মিউটেশন করে। যত বেশি মানুষ পরিবর্তন করবে তত বেশি তার কিন্তু নতুন নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা। বুঝতে পেরেছো? ভারতে ওরা বেশি নিয়ন্ত্রণ করেনি বলে কিন্তু ওরা একটা নতুন ভ্যারিয়েন্ট তৈরি করতে পেরেছে। আমরা একটু সতর্ক থাকবো। প্রয়োজন ছাড়া আমরা কেউ বাইরে যাবো না। এমনকি প্রয়োজনের ক্ষেত্রেও প্রয়োজনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। ওকে, সবাই একটু এটা লাইভটা শেয়ার করে দাও। আজিজুর রহমান, ফারহানা, অথিন, এটা লাইভটা শেয়ার করে ফেলো সবাই। সাদ্দাম হোসেন, সাদিয়া আক্তার, সবাই লাইভটা শেয়ার করে ফেলো। হ্যাঁ, আমরা শুরু করবো। আজকে আমরা এই গতির উপর ভিত্তি করে গতিবেগের কয়েকটা অঙ্ক করব। গতিবেগ মানে বেগ আর কি, যেটাকে আমরা স্পিড বলি। মানে ফিজিক্সে বেগ বলতে আবার আলাদা, নর্মালি আমরা দ্রুতিকেই বেগ বলি, স্পিড। এই স্পিডটা আমাদের সাধারণ বীজগণিতে বা অ্যারিথমেটিকে আমাদের বেগ বলতে যেটা বোঝাই, সেই কথাটা বলে নিয়েই তোমাদের আমি কয়েকটা অঙ্ক শুরু করব। দেখো, প্রথমত তোমাকে আমি বেগ সম্পর্কে কয়েকটা কথা বলি। বেগটা হচ্ছে দূরত্বকে যখন তুমি সময় দিয়ে ভাগ করবা তখন সেটা তোমার বেগ হবে। যেমন মনে করো, সাপোজ দ্যাট এখানে 300 কিলোমিটার একটা ডিস্টেন্স। এই 300 কিলোমিটার ডিস্টেন্স যেতে তোমার হয়তো সময় লাগে 5 ঘন্টা। সাপোজ 300 কিলোমিটার যেতে সময় লাগে 5 ঘন্টা। যদি 5 ঘন্টা সময় লাগে তাহলে তোমার বেগ হবে 300/5। বুঝতে পেরেছো? তার মানে 60 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে বেগের একক। তোমরা সবাই জানো বেগ মানে হলো দূরত্ব বাই সময়। এই কনসেপ্টটা দিয়ে আমরা কয়েকটা অঙ্ক করব। হ্যাঁ, তো আমি প্রথমে লিখতে চাই বেগ সমান সমান তোমার দূরত্ব বাই সময়। এটা তোমরা সবাই জানো, সবার এটা জানা আছে। ইয়েস, ভি সমান সমান ডি/টি। তবে এটাকে যদি একটু পরিবর্তন করে আমরা দেখি, যদি আমি এখানে লিখি শুধু সময় যদি বলি, তাহলে সময়ের ক্ষেত্রে হবে দূরত্ব বাই বেগ। ঠিক আছে? আবার এটাকে তুমি আরও পরিবর্তন করতে পারো, শুধু দূরত্ব সমান বলতে পারো দূরত্ব সমান সমান বেগ গুণ সময়। এটা জানা ছিল না এমন এই পেজে এখন কেউ নেই আমার মনে হয়। এখন যারা তোমরা দেখছো, আচ্ছা ব্যাচের ব্যাপারে আমাকে একটু ফোন দিবা। আরিফুল হক ব্যাচ আছে, এগুলো ফোন দিবা, ফোন দিলে জানতে পারবা। দেখো, তোমরা যারা দেখছো তারা সবাই এই তিনটে জিনিস জানো। বেগ মানে হলো দূরত্ব বাই সময়, এভরিবডি নোজ দিস। সময় মানে কিন্তু দূরত্ব বাই বেগ, কোনাকুনি গুণ এটা চলে গেলে। হ্যাঁ, আর দূরত্ব মানে বেগ গুণ সময়। এই তিনটেই একটাই কনসেপ্ট, একটা কনসেপ্ট থেকে তিনটে হয়েছে। তবে গতিবেগের অঙ্কের ক্ষেত্রে এই তিনটের মধ্যে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাকে জানতে হবে। মনে রাখতে হবে যে এই তিনটের থেকে মাঝখানের যেটা, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ সময় সমান সমান দূরত্ব বাই বেগ, এটা তোমাদের মনে রাখতে হবে। এভরিবডিকে বলছি, সময় সমান সমান দূরত্ব বাই বেগ, এটা সবসময় কাজে লাগাতে হবে। এইটা কাজে লাগিয়ে আমরা অনেক বড় বড় অঙ্ক অনেক সহজ নিয়মে করতে পারবো। ঠিক আছে? এক্ষেত্রে যে অঙ্কগুলো থাকে সেগুলো পিলির জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সব রকমের অঙ্ক করা হয়। তাহলে তোমরা এটা মুখস্থ করে ফেলো। এটা সময় মানে হলো দূরত্ব বাই বেগ। সময় মানে হলো দূরত্ব বাই বেগ। মনে করো তুমি 250 কিলোমিটার
250 কিলোমিটার পথ যাবা, 250 কিলোমিটার পথ যাবা, তোমার বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। যদি 250 কিলোমিটার পথ তুমি 50 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে চাও, তাহলে তোমার কয় ঘন্টা সময় লাগবে? যে সময়টা লাগবে সেটা হচ্ছে 250 ভাগ 50 মানে 5 ঘন্টা। এই অর্থাৎ সবসময় মনে রাখবা যে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। অলওয়েজ দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। এই কনসেপ্ট দিয়ে আমরা কয়েকটা অঙ্ক করব। একটু কিছুক্ষণ সময় লাগতে পারে হয়তো, আজকে অঙ্কের সংখ্যা একটু বেশি আছে, সেই জন্য তোমরা সবাই ধৈর্য ধরে দেখো আর কি। হ্যাঁ, এবং সবগুলো অঙ্ক ইম্পর্ট্যান্ট। আমি আবার বলছি, এখান থেকে প্রিলি রিটেন উভয় ক্ষেত্রেই অঙ্ক আসতে পারে। তো ঠিক আছে, তাহলে আমি কী পেলাম, যে সময় বের করতে গেলে সবসময় দূরত্বকে বেগ দিয়ে ভাগ করতে হবে। এবং মনে রাখবা, যার বেগ বেশি তার কিন্তু সময় কম লাগবে, যার বেগ বেশি তার সময় কম লাগবে, আর যার বেগ কম তার সময় বেশি লাগবে। অর্থাৎ যার বেগ কম তার সময় সবসময় বেশি, আর যার বেগ বেশি তার সময় লাগবে কম। এটা মাথায় রাখবা। এখন আমরা চলে যাচ্ছি গোয়িং টু দ্য অঙ্ক। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা একটু পড়ি সবাই। এভরিবডি, আমার দাদু যারা আছো তারা অঙ্কটা পড়ো। দেখো, এখানে বলা হচ্ছে যে ইফ ইউ ওয়াক অ্যাট দ্য রেট অফ 4 কিলোমিটার পার আওয়ার। খেয়াল রাখবা প্রিয়াঙ্কা কুন্ডু, এই যে কেএমপিএইচ মানে হলো কিলোমিটার পার আওয়ার। I miss the train by 10 minutes, and if I walk at the rate of 5 kilometer per hour, I reach 5 minutes before the arrival of the train. বলছে যদি আমি 4 কিলোমিটার পার বেগে হেঁটে যাই তাহলে স্টেশনে পৌঁছাতে আমার 10 মিনিট লেট হয়ে যায়। কিন্তু যদি বেগ একটু বাড়াই দিই, অর্থাৎ 5 কিলোমিটার বেগে যাই, তাহলে স্টেশনে যখন পৌঁছানোর কথা তার আরও 5 মিনিট আগে আমি পৌঁছে যাই। How far is the station from my house, assuming that I start walking from my house? মনে করো যে বাড়ির থেকে আমি হাঁটা শুরু করলাম, তাই যদি হয় তাহলে আমার বাড়ির থেকে এই স্টেশনের দূরত্ব কত? খুবই সিম্পল অঙ্ক। এখানে একটা কথা সবসময় বলি, পাটিগণিতের ক্ষেত্রে তোমার অঙ্কে যা চাইবে তুমি সেটাকে ধরবা ডাইরেক্ট। এই অঙ্কে বলছে ডিস্টেন্স কত, তুমি জাস্ট মনে করলা এটা হচ্ছে ডিস্টেন্স। সাপোজ দ্যাট ডিস্টেন্স হচ্ছে এক্স। এখন তুমি এটা দুটো পদ্ধতিতে যাচ্ছ। কত পদ্ধতি? দুটো পদ্ধতি। তুমি একবার যাচ্ছ 4 কিলোমিটার পার আওয়ার বেগে, আরেকবার যাচ্ছ 5 কিলোমিটার পার আওয়ার বেগে, তাই না? দেখো, 4 কিলোমিটার পার আওয়ার বেগে যখন যাবা তখন তোমার কতটুকু সময় লাগবে? তখন সময় লাগবে দূরত্ব বাই বেগ, x/4 ঘন্টা। আর যখন তুমি 5 কিলোমিটার বেগে যাবা তখন কতটুকু সময় লাগবে? তখন লাগবে দূরত্ব বাই বেগ x/5 ঘন্টা। এখন দেখো, এই টাইমটা কিন্তু বেশি, এই টাইমটা কম, কারণ এখানে বেগ কম ছিল তাই টাইম বেশি। এই টাইমে যখন যাচ্ছ তখন তোমার পৌঁছাতে 10 মিনিট লেট হয়, আর এই বেগে যখন যাচ্ছ তখন তোমার পৌঁছাতে আরও 5 মিনিট আগে চলে যাও। দেখো, মনে করো তোমার সাপোজ দ্যাট 8টার সময় পৌঁছানোর কথা, বাট 4 কিলোমিটার বেগে গেলে তুমি এখানে 10 মিনিট লেট, মানে তুমি 8টা 10-এ পৌঁছাচ্ছ। আর 5 কিলোমিটার বেগে গেলে তুমি আরও 5 মিনিট আগে, এর মানে হলো 7টা 55-তে পৌঁছাচ্ছ। দেখো, এই দুটো সময়ের পার্থক্য কত দেখো তো, এদিকে 10 মিনিট আর এদিকে 5, তাহলে মোট তোমার কিন্তু 15 মিনিট এগিয়ে যাচ্ছে। অর্থাৎ 4-এর থেকে 5 বেগ করলে পারে তোমার যেটা হচ্ছে মোট 15 মিনিট এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই টাইমের থেকে 15 মিনিট বেশি। তুমি যদি বলো যে অ্যাকর্ডিং টু কোশ্চেন, খেয়াল করো x/4 মাইনাস x/5, এই দুই সময়ের পার্থক্য কত? 15 মিনিট। খেয়াল করে দেখবা, এখানে যখন বেগ দেওয়া আছে তখন কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে, বেগ দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টায়, কিন্তু এই সময়টা মিনিট। যখন কিলোমিটার পার ঘন্টায় থাকবে তখন যদি কোনো সময় মিনিটে থাকে সেটাকে তুমি ঘন্টায় পরিণত করবা। মনে করবা যে মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়। যদি বলি 5 মিনিট মানে কয় ঘন্টা, তার মানে হচ্ছে 5/60 ঘন্টা। যদি বলি 20 মিনিট মানে কয় ঘন্টা, তার মানে হচ্ছে 20/60 ঘন্টা। যদি বলি 1 মিনিট মানে কয় ঘন্টা, তার মানে 1/60 ঘন্টা। তাহলে এখানে যেহেতু 15 মিনিট, কেন 15 মিনিট বুঝতে পারছো? প্রথমে 10 পরে 5, এটাকে 15/60 দিয়ে ভাগ করবো, কাটাকাটি করে দিচ্ছি 1/4। এখন যদি লসাগু করে দিই, লসাগু 4×5 = 20, তাহলে 5x - x মানে এইটা সমান 1/4। এইটা দিয়ে কাটলে পারে 5, সো তোমার x এর মান হচ্ছে 5। দিস ইজ দ্য আনসার্স। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য আনসার। সো আমরা অঙ্কটা শুরু করে দিই। তুমি চাইলে এই ছবিটা এঁকে নিয়ে রাখতে পারো। এবার আমরা এখানে লিখবো যে লেট ডিস্টেন্স ইকুয়াল টু x কিলোমিটার। এবার লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন্স, x কিলোমিটার 4 বেগে গেলে এইটা হবে, আর x কিলোমিটার 5 বেগে গেলে এই সময় লাগবে। এই দুই সময়ের পার্থক্য হচ্ছে 10 + 5/60। 10 + 5 কেন? একবার 10 মিনিট লেট হচ্ছিল, পরে এবার কমে যাচ্ছে, 5 মিনিট আগে যাচ্ছ, তার মানে আলটিমেটলি 15 মিনিট এগিয়ে গেছো। এখন যদি এই 15কে এটাতে কাটা যায় তাহলে হয় 4, তোমার লসাগু হচ্ছে 20, তাহলে 5x, এটা হচ্ছে 5x - 4x = 1/4। যদি কেটে দাও, কেটে দিলে তোমার হচ্ছে 5, এখানে বিয়োগ করলে x = 5, এটাই তোমার আনসার্স। ঠিক আছে? এই অঙ্ক একসময় রিটেনেও পড়েছে, কিন্তু এখন এগুলো পিডিতে পড়ার সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে? তাছাড়া নন ক্যারিয়ারের যে রিটেনগুলো আছে সেগুলোতে আসতে পারে। বুঝতে পারছো? রতন বিশ্বাস, ফাহিম আবরার, যারা আছো সবাইকে বলছি একটু শেয়ার করো, তাহলে একটু ভালো হয়, দাদার একটু প্রচার হবে। সবাই একটু শেয়ার করো, আর দাদার পেজটা একটু দয়া করে ফলো করে দিও।
তাহলে দাদার একটু লাভ হবে, প্রচার হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা হয়ে গেছে, খুব সহজে হয়ে গেল অঙ্কটা। অঙ্কটা লিখতে যত টাইম লেগেছে আমাদের করতে তার থেকে কম টাইম লাগছে আল্লাহর রহমতে। এরপরে আমরা যাচ্ছি পরেরটা, কোশ্চেন নাম্বার 2। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, আমার শব্দটা একটু পড়ো। 2 নম্বর কোশ্চেনটা বলছে, খেয়াল করো। ফরিদ, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। এখানে বলছে যে রবি ড্রোভ 100 মাইল টু ভিজিট এ ফ্রেন্ড। একজন বন্ধুকে দেখার জন্য রবি 100 মাইল চালিয়ে গেল। ইফ হি হ্যাড ড্রাইভেন 8 মাইলস পার আওয়ার ফাস্টার দেন হি ডিড। সে যে বেগে চালিয়েছিল যদি তার থেকে 8 কিলোমিটার বেশি বেগে চালাতো, হি উড হ্যাভ অ্যারাইভড ইন 5/6 অফ দ্য টাইম। তাহলে সেক্ষেত্রে তার যে প্রথমে যে সময় লেগেছিল, পরে যদি বেগ একটু বাড়াই দিত তাহলে সেই সময় লাগতো না, বরং সেই সময়ের 5/6 সময় লাগতো। এখন বলছে হোয়াট ওয়াজ হিজ অ্যাকচুয়াল স্পিড। তার অ্যাকচুয়াল স্পিড, সে কত বেগে গিয়েছিল সেটা আমাকে বের করতে হবে। খেয়াল করে দেখো একটা জিনিস, খেয়াল করতে হবে, এটা সাপোজ ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা মনে করো 100 মাইল। এখন দেখো সে রিয়েল গিয়েছিল কত বেগে, আমি ধরলাম এটা রিয়েল স্পিড ধরলাম এক্স, তাহলে তার এটা হচ্ছে ফাস্টার স্পিড। রিয়েল স্পিড যদি এক্স হয় তাহলে ফাস্টার স্পিড কিন্তু x+8। খেয়াল করেছো, নর্মাল সে যে বেগে গিয়েছে সেটা যদি এক্স হয়, বাড়তি বেগটা 8 বেশি, তাহলে x+8। এখন দেখো এই এক্স স্পিডে যেতে তার সময় লাগবে কত, 100/x, এত ঘন্টা সময় লাগবে। আর এই ফাস্টার স্পিডে যেতে তার সময় লাগবে কত, 100/x+8। ঠিক আছে, তার মানে এখানে দুটো সময় লাগছে, একটা সময় হচ্ছে 100/x আর একটা সময় হচ্ছে 100/x+8। ওই যে আমাদের যে কনসেপ্ট, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলেই সময় পাওয়া যায়, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায় কনসেপ্ট। এখন দেখো এই টাইমটা কিন্তু বেশি, কারণ এখানে বেগ কম ছিল, এই টাইমটা বেশি, এই টাইমটা কম। এখন বলছে পরের যে টাইমটা, সেই টাইমটা আর পূর্বের টাইমের সমান হবে না, বরং পরের টাইমটা পূর্বের টাইমের 5/6 হবে। দ্যাট ইজ কি, এই টাইমটা হবে এই টাইমের 5/6, এটা পরস্পর সমান। এই তুমি 100 কেটে দিতে পারো, যদি 100 কেটে দাও এখানে কি থাকে, 6x থাকে, আর এখানে গুণাগুণ গুণ করলে হচ্ছে 5x + 5 = 40, বা এই 5x বামে আসলে x = 40। এটাই তোমার অঙ্কের উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কের উত্তর। ভেরি ইন্টারেস্টিং, প্লিজ লাইভটা শেয়ার করো। হ্যাঁ, এটা অঙ্ক, আমরা ছবিটা আঁকলেও আঁকতে পারি। এখন আমরা অঙ্কটা লেখা শুরু করি। ওকে, অঙ্কটা লেখা শুরু করি। লেট রিয়েল স্পিড = x km/h, therefore faster speed = x+8 km/h। এবার আমি লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন্স, রিয়েল স্পিডের সময় লাগে 100/x আর ফাস্টারের সময় লাগে 100/x+8। এই টাইমটা এই টাইমের 5/6 অংশ, এটা সমান। 100 কেটে দিলাম, আর কোনো কাটাকাটি যায় না, এটা হচ্ছে 6x সমান এটা হচ্ছে 5x + 5 = 40, বা এটা বিয়োগ হলে x = 40। এটা হচ্ছে আমাদের আনসার্স। বুঝতে পেরেছ? যারা শেয়ার করনি তারা একটু শেয়ার করো প্লিজ, শেয়ার করলে একটু ভালো হয় দাদা, প্লিজ শেয়ার করো। তাহলে 2 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এখন আমরা যাচ্ছি 3 নম্বর কোশ্চেন। মুছে দিলাম। আমরা যে একটা কনসেপ্ট শিখেছি সেই একটা কনসেপ্টে আমরা অঙ্কগুলো সব করছি। এই কনসেপ্ট দিয়ে স্পিডের মোস্ট অফ দ্য অঙ্ক হয়ে যায়, প্রায় 90% অঙ্ক তুমি এই কনসেপ্ট দিয়ে করবা। এরপরে যাচ্ছি পরের অঙ্কটা। দেখো পরের অঙ্কটা বলছে রহিম ড্রাইভস ফ্রম, এভরিবডি খেয়াল করো, বিভিন্ন স্টাইলের একটা করে অঙ্ক নিয়েছে আর কি। রহিম ড্রাইভস ফ্রম যশোর টু চুয়াডাঙ্গা ইন 45 মিনিট। রহিম যশোর থেকে চুয়াডাঙ্গায় গেল কত মিনিটে, 45 মিনিটে। খুব ভালো কথা। দ্য রোড বিটুইন যশোর টু চুয়াডাঙ্গা ইজ 48 কিলোমিটার। যশোর থেকে চুয়াডাঙ্গা মোট রাস্তা হচ্ছে 48 কিলোমিটার, 48 কিলোমিটার লং, অ্যান্ড ইট কনসিস্ট অফ বোথ রাফ অ্যান্ড গুড সারফেস। এবং এই রাস্তায় ভালো রাস্তাও আছে, খারাপ রাস্তাও আছে। রাফ মানে খারাপ রাস্তা, গুড সারফেস মানে ভালো রাস্তা। হোয়ার দ্য সারফেস ইজ গুড, যেখানে রাস্তা ভালো, রহিম ড্রাইভস অ্যাট 72 km/h, অ্যান্ড হোয়ার দ্য সারফেস ইজ ব্যাড হি ড্রাইভস অ্যাট 48 km/h। যেখানে রাস্তা ভালো সেখানে একটু বেশি জোরে চালিয়েছে, 72 km/h বেগে চালিয়েছে, আর যেখানে রাস্তা খারাপ সেখানে 48 km/h বেগে চালিয়েছে। ফাইন্ড দ্য নাম্বার অফ কিলোমিটার্স অফ গুড সারফেস। বলছে যে ভালো রাস্তা কত কিলোমিটার সেটা আমাকে বের করতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, ফরিদ হাসান হোসেন, দেখো মনে করো এই হচ্ছে যশোর থেকে চুয়াডাঙ্গা, পুরো রাস্তা অঙ্কে দেওয়া আছে 48 কিলোমিটার, আর আমার চেয়েছে ভালো রাস্তা কত। এই আমি তোমাদের বলেছি অঙ্কে যা চাইবে তুমি সেটার দিকে নজর দিবা। যেহেতু ভালো রাস্তা চেয়েছে আমি ধরবো ভালো রাস্তা, এইটুকু ধরলাম ভালো রাস্তা ধরলাম x কিলোমিটার। যদি ভালো রাস্তা x কিলোমিটার হয় তাহলে এটা হবে খারাপ রাস্তা হচ্ছে 48 বিয়োগ x কিলোমিটার, তাই নয় কি? কারণ মোট তো 48। এখন দেখো এই ভালো রাস্তায় আমার বেগ ছিল কত, ভালো রাস্তায় বেগ ছিল 72 km/h, এখানে বেগ ছিল 72 km/h। আর খারাপ রাস্তায় বেগ ছিল কত,
খারাপ রাস্তায় বেগ ছিল 48 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো তাহলে ভালো রাস্তায় টাইম কত লাগবে? ভালো রাস্তায় টাইম লাগবে দূরত্ব বাই বেগ x/72, এটা ভালো রাস্তায় সময় লেগেছে। আর খারাপ রাস্তায় সময় লাগবে এটা মাইনাস এটা বাই বেগ, এটা ভালো রাস্তার টাইম, এটা খারাপ রাস্তার টাইম। এখন এই দুই সময় যোগ করলেই তো জার্নির মোট টাইম, এই দুই সময় যোগ করা মানেই তো জার্নির মোট টাইম। জার্নির মোট টাইম কিন্তু 45 মিনিট। তার মানে আমি বলতে পারি যে x/72 এই টাইমটার সাথে যদি আমি 48 মাইনাস x/48 এই টাইমটা যোগ করি, এই যোগফলটা হবে কত? 45 মিনিট। তার মানে 45/60। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। তোমরা চাইলে ওই ছবিটা এঁকে নিতে পারো, চাইলে এই ছবিটা এঁকে নাও, সবাই এই ছবিটা এঁকে নাও। ছবিটা এঁকে নিয়ে আমরা অঙ্কটা শুরু করি। লেট অঙ্কে যা চাইবে সেটা ধরে শুরু করবা, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হয়, ভালো হয়। ঠিক আছে, সবাইকে বলছি শেয়ার করো। এখানে অল্প কয়েকজন শেয়ার হয়েছে, মনে হয় 10-12 জন মতো শেয়ার করছে, কিন্তু 100 জনের বেশি মাশাআল্লাহ দেখছে। সবাই একটু প্লিজ শেয়ার করো, শেয়ার করলে দাদার একটু লাভ হয়, একটু উপকার হয় আর কি। মানে দাদার প্রচারটা হয় আর কি। আচ্ছা, তাহলে লেট গুড সারফেস, যেহেতু গুড চেয়েছে, লেট গুড সারফেস ইকাল টু x কিলোমিটার। দেয়ারফর ব্যাড সারফেস ইকাল টু x 48, মোট তো 48 মাইনাস x কিলোমিটার। এবার আমি লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন্স, গুড সারফেস এক্সের সময় লাগে এটা বাই 72 প্লাস ব্যাড সারফেস 48 মাইনাস এক্স বাই এটা হচ্ছে তোমার কত 48। এই দুটো সময়ের যোগফল হচ্ছে 45/60। ঠিক আছে, এখন আমাদের ক্যালকুলেশনের পালা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফাহিম ফরিদ। এখন আমাদের ক্যালকুলেশনের পালা। সো যদি ক্যালকুলেশন করে দিই, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কেটে যাই, এখানে 3 × 45, 4 × 60, নিচে একটা 4 আছে। আমরা চাইলে এই জায়গা থেকে একটা 4 কমন নিয়ে কেটে দিলে সুবিধা হয়। তো 4 কীভাবে কমন নেওয়া জানো? নিচের থেকে 4 কমন নেওয়া, ওই জায়গায় নিচের থেকে 4 কমন নেওয়া মানে হলো তোমার 1/4। যদি কমন নাও তাহলে এখানে কি থাকে? x থাকে বাই 4 18 72 প্লাস উপরে তো চেঞ্জ হয় না, আর নিচে এখানে 48 থেকে 4 কমন নিলে থাকে 12 সমান এটা হচ্ছে 1/1 তোমার ধরো এখানে কি থাকছে 3/4 থাকছে। হ্যাঁ, 3/4। এখন তুমি এই 4 কেটে দিতে পারো। এখন ভিতরে লসাগু করতে পারো। ভিতরে লসাগু দেখো 36, যদি 36 হয় 3 বার 18 দুগুণে 36, 2x প্লাস এটা হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3 8 24, হাতে হলো 2, 3 4 12 13 14 144 মাইনাস এটা হচ্ছে তোমার 3x ইকুয়াল এটা শুধু 3। এটা হচ্ছে কথা। আমি একটু উপরে চলে যাচ্ছি। হ্যাঁ, একটু উপরের দিকে যাচ্ছি। তাহলে এখানে তোমার কি থাকে দেখো, মাইনাস এক্স থাকে, এখানে মাইনাস এক্স প্লাস 144 সমান এটা 36 গুণ 3, 3 6 18 আর এই 3 3 খেলো রেখে 10, বা মাইনাস এক্স ইকাল টু 108 মাইনাস 144, বা এক্স ইকাল টু এটা কত হচ্ছে 6 3। তাহলে এটা তোমার আনসার্স, এটা আনসার্স 36 কিলোমিটার। ওকে, সবাই অঙ্কটা করে নাও প্লিজ। ফরিদ হাসান তুমি কি শেয়ার করেছো ভাইয়া? তারপরে তানভীর গালিব শেয়ার করলে ভালো, আবু সুফিয়ান কি আবু সজীব রায়হান শেয়ার করলে একটু ভালো লাগবে। হ্যাঁ, ওকে, ওটা হয়ে গেছে আশা করি। তোলা শেষ। তোরা চাইলে পরে ভিডিওটা পজ করেও দেখতে পারবা, পেজের টাইম বেশি নষ্ট করবো না, আমি পরেরটাই চলে যাচ্ছি। যাচ্ছি পরের অঙ্কটাতে। আমরা 4 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 4 নম্বর কোশ্চেনে পৌঁছে গেছি। বলা হচ্ছে দেখো, অ্যাভারেজ স্পিড অফ এ ট্রেন ইন অনওয়ার্ড জার্নি ইজ 25% মোর দ্যান দ্যাট ইন রিটার্ন জার্নি। অনওয়ার্ড জার্নি মানে হলো সামনের দিকে যাওয়ার জার্নি, মানে যাওয়ার পথে জার্নি, আর রিটার্ন জার্নি মানে হলো ফেরার পথে জার্নি। বলছে একটা ট্রেনের যাওয়ার পথের জার্নিটা তার ফেরার পথের জার্নির থেকে 25% বেশি, অর্থাৎ যাওয়ার সময় সে বেশি বেগে গেছে আর আসার সময় কম বেগে গেছে। দ্য ট্রেন হল্টস ফর অ্যান আওয়ার অন রিচিং এ 800 কিলোমিটার ফার ডিস্টেন্স অ্যান্ড দেন রিটার্নস। বলছে ট্রেনটা 800 কিলোমিটার দূরত্বের একটা গন্তব্যে গেল, গিয়ে সেখানে 1 ঘন্টা রেস্ট নিল, নেওয়ার পরে সেখান থেকে আবার জায়গায় ফিরে আসলো। টোটাল টাইম টু কমপ্লিট দ্য ট্রিপ ইজ 17 আওয়ার্স। মানে ওই যে গেছে আবার ফিরে আসছে, আবার 1 ঘন্টা রেস্ট নিয়েছে, এই সব মিলিয়ে তার 17 ঘন্টা টাইম ব্যয় হয়েছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন অনওয়ার্ড জার্নি? যাওয়ার পথে তার বেগ কত ছিল? বুঝতে পেরেছো? যাওয়ার পথে তার বেগটা কত ছিল সেটা আমরা বের করবো। দেখো, এটা খুবই সিম্পল অঙ্ক। মনে করো ডিস্টেন্স হচ্ছে এইটা, ডিস্টেন্স হচ্ছে এইটা, এটা হচ্ছে দেওয়া আছে 800 কিলোমিটার, 800 কিলোমিটার ডিস্টেন্স। সে এটা এখান দিয়ে যাবে আর এটা হচ্ছে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে যাওয়া, এটা হচ্ছে অনওয়ার্ড,
অনওয়ার্ড, আর এটা হচ্ছে তার ব্যাকওয়ার্ড। এখন বলছে যে যাওয়ার পথে বেগটা আসার পথে বেগের 25% বেশি ছিল, তার মানে আসার পথের বেগটা ধরো তুমি x কিলোমিটার/আওয়ার, তাহলে তোমার যাওয়ার পথের বেগটা কত হবে? যাওয়ার পথের বেগটা হবে x এর যেহেতু 25% বেশি, তোমাদের বলেছিলাম 25% মানে 125 বা 100 গুণ করবা। যদি কোনো জিনিস 20% বেশি হয় তাহলে 120 বা 100 গুণ করবা। যদি কোনো জিনিস 30% বেশি হয় তাহলে 130 বা 100 গুণ করবা। এর মানে এটা তোমার দাঁড়াচ্ছে কত? এটা দাঁড়াচ্ছে 5/4, দ্যাট ইজ এই বেগটা হচ্ছে 5x/4। এখন দেখো তাহলে এই যেতে কতটুকু সময় লাগবে? যেতে সময় লাগবে দূরত্ব বাই বেগ, এই যে 5x/4, এটা যেতে সময় লাগবে। আর আসতে কতটুকু সময় লাগবে? আসতেও তো দূরত্ব সেম, এটা দূরত্ব বাই বেগ হচ্ছে x। এটা যেতে সময়, এটা আসতে সময়। এই যাওয়ার সময় আসার সময় এই দুটোর যোগফল প্লাস 1 ঘন্টা ওয়েট করেছে সেটার যোগফল সব মিলে হচ্ছে 17। তাহলে তুমি এটা বলতে পারো যে যেতে সময় লাগে 800/5x/4, এটা যেতে সময়, আর আসতে সময় 800 এটা কি হচ্ছে x। এই দুটো সময়ের যোগফল হবে 17 ঘন্টার থেকে 1 ঘন্টা কম। কেন 1 ঘন্টা কম বুঝতে পারছো? কারণ ওই যে 1 ঘন্টা রেস্ট নিয়েছিল তাই। ব্যাস, এখন তুমি এটা ক্যালকুলেশন করে উত্তরটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তোমরা চাইলে এই ছবিটা এঁকে নিতে পারো। ঠিক আছে, চাইলে এই ছবিটা এঁকে নিতে পারো। ছবিটা অঙ্কের জন্য ম্যান্ডেটরি না, জাস্ট বোঝার জন্য আমরা অঙ্কটা শুরু করি। লেট এটা আমরা ব্যাকওয়ার্ড দিয়ে শুরু করছি, যদিও অনওয়ার্ড চেয়েছে। কেন শুরু করছি? কারণ হলো যে ব্যাকওয়ার্ড ধরলে পারে আমি অনওয়ার্ডটা সহজে বের করতে পারবো, তাই। লেট ব্যাকওয়ার্ড জার্নি বা লেট রিটার্ন স্পিড equal to x km/h. Therefore onward speed equal to x into 125/100, তার মানে হচ্ছে 5x/4 km/h। এবার আমি বলবো অ্যাকর্ডিং টু কোশ্চেন্স যেতে সময় লাগবে 800 বাই, এটা হচ্ছে দেখো 5x/4 না, 5x এর নিচে 4 না, এই 4টা তুমি নিচে দিয়ে এটা একবারে উপরে দিয়ে দিতে হবে, হ্যাঁ, উল্টে যাবে। আর এটা প্লাস আসার হচ্ছে যে তোমার 800 বাই কত, এটা হচ্ছে যে x। এটা মানে হলো তোমার 17 বিয়োগ 1। তুমি এখন একটু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করার সময় তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে কিন্তু বিয়োগ করলে 16 হয়, তাই না? 16 হয়। সেই 16 দিয়ে যদি কেটে দাও তাহলে সুবিধা হয়। দেখো 80কে তো 16 দিয়ে কাটা যায়, 5 16 80। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি ওপর থেকে একটা 16 কমন নিতে পারি এখানটাই। যদি 16 কমন নিই তাহলে এখানে কি থাকছে দেখো, এই 5 16 80, 5 0 গুণ 4 নিচে 5x প্লাস এখানে 5 16 80, 5 0 বাই x সমান এখানে 16। এই 16 দিয়ে আমি এটা কেটে দিলাম। আবার এই 5 দিয়ে এটা কাটবো, 5 দিয়ে কাটলে হয় 10। ক্যালকুলেশনটা কিন্তু বিউটিফুল ক্যালকুলেশন করতে হয়। তোমাদের আবারও বলেছি বিউটিফুল ক্যালকুলেশন ইজ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সবসময় মনে রাখবা বিউটিফুল ক্যালকুলেশন ইজ ইম্পর্ট্যান্ট। তার মানে আমি কি বলবো দেখো, এখানে যদি x হয় ওপরে 40 আর এটা যোগ করলে কত 90 = 1 বা x = 90। শোনো, দশমিক দিয়ে গুণ করলে একটু সমস্যা হয়, যে যেমন 1.25 ফরিদ হোসেন, তুমি যখন 1.25 দিয়ে গুণ করবা, এই পয়েন্টের গুণ যোগ বিয়োগ গুণ এগুলো একটু ঝামেলা হয় আমাদের কাছে। সাধারণত আমরা পয়েন্টের যোগ বিয়োগ গুণ করতে অভ্যস্ত না, সেই জন্য আমরা পয়েন্ট নিয়ে আসবো না। কেমন অঙ্কের মধ্যে এই যে 1.25 দিয়ে গুণ আমি করবো না, কারণ হলো যে পয়েন্টের যোগ বিয়োগ গুণ ভাগ করতে কিন্তু আমাদের প্রবলেম হয়। বুঝতে পারছো ফরিদ হাসান? তো পয়েন্টের যোগ বিয়োগ গুণ ভাগ করতে যেহেতু আমাদের সমস্যা হয়, সেজন্য পয়েন্ট জিনিসটাকে আমরা আনবো না। মানে সমস্যা ঠিক না, মানে আমরা অভ্যস্ত না, আমরা পয়েন্ট ছাড়া করতে অভ্যস্ত। সেজন্য পয়েন্ট ছাড়া যদি করো তাহলে তোমার ক্যালকুলেশনটা বিউটিফুল ক্যালকুলেশনের রূপ নেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো উত্তর 90। আমি তোমাদের সবসময় সিম্পল পদ্ধতিতে করাই এবং আমি অবশ্যই বিউটিফুল ক্যালকুলেশন ইউজ করি। অঙ্ক একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কিন্তু ক্যালকুলেশন আরেকটা আর্ট। হ্যাঁ, তুমি যত ভালো ক্যালকুলেশন করবা পরীক্ষার হলে তোমার ব্রেনটা তত বেশি শার্প থাকবে। ওকে, এরপরে আমরা যাচ্ছি পরবর্তী অঙ্কটা। অনেক বড় লেখা এটা, প্লিজ খেয়াল করো। পরবর্তী অঙ্কটা অনেক বড় লেখা। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো কত বড় লেখা অঙ্কটা। এটা হচ্ছে যে এ কাউ ওয়াজ স্ট্যান্ডিং অন এ ব্রিজ 5 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য মিডল অফ দ্য ব্রিজ। বলছে একটা গরু একটা ব্রিজের উপর দাঁড়িয়েছিল, কিন্তু ব্রিজের উপর সে কোথায় দাঁড়িয়েছিল? ব্রিজের উপর সে কিন্তু মাঝখানে দাঁড়ায়নি, মিডল মানে মাঝখান, বরং মাঝখানে না দাঁড়িয়ে মাঝখান থেকে 5 মিটার দূরে দাঁড়িয়েছে। ব্রিজের যেটা মাঝখানে ছিল তার থেকে 5 মিটার দূরে দাঁড়িয়েছে। এ ট্রেন ওয়াজ কামিং টুয়ার্ডস দ্য ব্রিজ ফ্রম দ্য এন্ড নিয়ারেস্ট টু দ্য কাউ। বলছে ও ব্রিজের যে প্রান্তের দিকে ছিল, ও তো মাঝখানে ছিল না, কোন একটা প্রান্তের দিকে ছিল, তো যে প্রান্তের দিকে ছিল সেই প্রান্তর দিক থেকে একটা ট্রেন আসছে। সিং দিস দ্য কাউ র্যান টুয়ার্ডস দ্য ট্রেন। এটা দেখে গরুটা ট্রেনের দিকেই দৌড়াতে লাগলো অ্যান্ড ম্যানেজ টু এসকেপ
when the train was 2 মিটার away from the bridge. যখনই দেখছে গরুটা আসছে তখন সে ওই ট্রেনটা আসছে তখন কী করলো, ট্রেনের দিকেই দৌড়াতে লাগলো। ট্রেনের দিকে দৌড়ায় সে ব্রিজ থেকে তাড়াতাড়ি করে নেমে পড়লো। যখন ব্রিজ থেকে নেমে পড়লো তখন ট্রেনটাও তার দিকে ছুটে আসছিল, বাট ট্রেনটা আরও 2 মিটার দূরে ছিল, অর্থাৎ আর 2 মিটারের জন্য সে বেঁচে গেল। ইফ ইট হ্যাড রান ইন দ্য অপোজিট ডিরেকশন, যদি গরুটা ট্রেনের দিকে দৌড়ে না গিয়ে ট্রেনের উল্টো দিকে দৌড়াতো, ইট উড হিট বাই দ্য ট্রেন 2 মিটার বিফোর দ্য এন্ড অফ দ্য ব্রিজ। সেক্ষেত্রে ট্রেন তাকে আঘাত করত 2 মিটার বিফোর দ্য এন্ড অফ দ্য ব্রিজ, মানে সেক্ষেত্রে ব্রিজ থেকে নিচে নামার 2 মিটার আগেই, অর্থাৎ ব্রিজে থাকা অবস্থাতেই 2 মিটার ভেতরে থাকা অবস্থাতেই ট্রেন এসে গরুটাকে ধাক্কা দিত। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ ইন মিটার্স, ওই ব্রিজের দৈর্ঘ্য কত সেটা মিটারে বের করতে হবে। অ্যাজুমিং দ্যাট দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 4 টাইমস দ্যাট দ্য কাউ। এটা মনে করতে হবে তোমাকে যে গরুর বেগের থেকে ট্রেনের বেগ হচ্ছে 4 গুণ, মানে গরুর বেগ যা ট্রেনের বেগ হবে তার 4 গুণ। এটা মনে করে তোমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? ওরে বাবা, এত বড় অঙ্ক, এটা তো পিলিতে দেবে না, এগুলো রিটেনে দিতে পারে এই অঙ্কটা। হ্যাঁ, এটা পিলির জন্য না, এই অঙ্ক অবশ্যই রিটেন ছাড়া এটা অন্য সময় দেওয়া যায় না। দেখো অঙ্কটার যেটা বলছে তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি একটু জায়গা বেশি রাখবে তাই করছে। মনে করো সাপোজ দ্যাট এটা একটা ব্রিজ, এভরিবডি খেয়াল ইট। মনে করো এটা একটা ব্রিজ, এই ব্রিজের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। এটা যদি ব্রিজ হয়, ব্রিজের মধ্যবিন্দু ধরো এটা এক্স, এটা হচ্ছে ব্রিজের মধ্যবিন্দু, মিডল পয়েন্ট হচ্ছে এম। এখন ও মধ্যবিন্দুতে দাঁড়িয়ে নেই, ও একটু পাশে আছে 5 মিটার, যেদিক থেকে ট্রেন আসবে তার সেদিকে। আমি ধরলাম ট্রেনটা এদিক থেকে যাবে, তাহলে গরুটা মনে করো এখানে দাঁড়িয়ে আছে, কাউ, সি ফর কাউ। এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 5 মিটার অঙ্কে দেওয়া আছে। আর ট্রেনটা মনে করো সাপোজ এখানে আছে ট্রেন, এটা হলো ট্রেন। এখন দেখো গরু কি করলো, ট্রেনকে দেখে সে এই দিক দিয়ে চলে আসবে, এই বরাবর আসছে, এখানে এসে গরু মুক্ত হবে, ঠিক আছে? আর এই সময় ট্রেনটাও তার দিকে যাবে, ট্রেনটা গরুর সাথে ধাক্কা দেবে না, বরং ট্রেনটা এই জায়গায় থাকবে, এখানে 2 মিটার দূরে থাকবে, ট্রেনটা 2 মিটার দূরে থাকবে। এখন দেখো গরু তাহলে কতটুকু দৌড়ালো, গরু দৌড়ালো মোট এতটুকু, আর এই সময় ট্রেন কতটুকু দৌড়ালো, ট্রেন দৌড়ালো এতটুকু। এখন দেখো এটা 5 মিটার দেওয়া আছে, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমি ধরে নিলাম পুরো ব্রিজটা, এই ব্রিজের অর্ধেক ধরলাম এক্স, তাহলে এখানে পুরো ব্রিজটা এটাও এক্স, তাহলে এই ডিস্টেন্সটা হবে তোমার এক্স মাইনাস 5। তুমি কি বুঝতে পারছো? আমি আবারও বলছি, ধরলাম ব্রিজের অর্ধেক এক্স, এটা একটু সবাই খেয়াল করো ভালো করে। ধরলাম ব্রিজের অর্ধেকটা হচ্ছে এক্স, হাফ অফ দ্য ব্রিজ হচ্ছে এক্স, তাহলে যদি এটা এক্স হয় তাহলে এদিকেও এক্স। আর এখানে গরু কতটুকু দৌড়েছে, গরু দৌড়েছে জাস্ট এখান থেকে এইটুকু, গরু দৌড়েছে এইটুকু, গরু কিন্তু অর্ধেক দৌড়ায়নি, বরং অর্ধেক তো এক্স, তার থেকে 5 কোণ দৌড়েছে, ঠিক আছে? এখন দেখো গরু এক্স মাইনাস 5 দৌড়েছে, কিন্তু অঙ্কে বলা আছে ট্রেনের বেগটা গরুর বেগের 4 গুণ। অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে ট্রেনের বেগ গরুর বেগের 4 গুণ। তার মানে কি, মানে গরু যতটুকু যাবে, যে কোনো সময় গরু যতটুকু যাবে ট্রেন তার 4 গুণ যাবে। গরু যদি 20 মিটার যায়, ট্রেন যাবে 4 গুণ 80 মিটার। গরু যদি 10 মিটার যায়, ট্রেন যাবে 10 × 4। এখন গরু যদি এক্স মাইনাস 5 যায়, তাহলে ট্রেন কতটুকু আসবে? ট্রেন আসবে 4 × x মাইনাস 5, ঠিক আছে? যে সময় গরু এইটুকু আসবে, ট্রেন এইটুকু আসবে। আচ্ছা, এটা গেল প্রথম স্টেজের ঘটনা। দ্বিতীয় স্টেজে কি বলছে? দ্বিতীয় স্টেজে বলছে গরু যদি এদিক না গিয়ে এইখানে এদিক দিয়ে আসে, তাহলে তো এখানে এসে মুক্ত হবে, গরু এখানে এসে মুক্ত হবে। বাট এদিক দিয়ে আসতে গিয়ে গরু কিনারে আসতে পারছে না, গরু এই জায়গায় চলে আসছে, এখানে মনে করো 2 মিটার বাকি থাকছে। তাহলে সেকেন্ড স্টেজে বলছে গরু তোমার এখানে আসবে, আর একই সময় ট্রেন এখান থেকে ছুটে এসে এই জায়গায় এসে গরুকে ধাক্কা দেবে। তাহলে এখন তোমাকে বের করতে হবে এই পুরো ডিস্টেন্সটা কত। তোমরা খেয়াল করে দেখো যে এইটুকু তো এক্স, এই পুরো ডিস্টেন্সটা দেখো, এই পুরোটা তো এক্স, সেখান থেকে 2 কম, তাহলে এক্স মাইনাস 2, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে এক্স মাইনাস 2, বাট এখানে আবার 5 আছে, তাহলে গরু হচ্ছে এক্স মাইনাস 2 + 5, তার মানে গরুর ডিস্টেন্সটা হচ্ছে এক্স প্লাস 3। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যদি অপোজিট ডিরেকশনে যেত তাহলে গরু যেত এক্স প্লাস 3। এখন ট্রেন কতটুকু যেত? ট্রেন এখান থেকে এই পর্যন্ত গিয়েছে, দেখো তো কি হয়, এখান থেকে এই পর্যন্ত গেলে এটা হচ্ছে যে 4 × x মাইনাস 5, এইটুকু গেছে, এরপর আবার এইটুকু গেছে, এটা হচ্ছে 2 + 2। এরপরে দেখো এখান থেকে শুরু করে পুরোটাই ধরো, পুরোটা তো 2x, পুরো ব্রিজ তো 2x, কিন্তু এটা 2x না, 2x এর একটু 2 কম, তাহলে এটা হবে প্লাস 2x মাইনাস 2। আশা করি বুঝতে পারছো। ট্রেনের এখান থেকে পুরো দূরত্বটা মানে কি, এই দূরত্ব প্লাস এই দূরত্ব প্লাস পুরো ব্রিজ থেকে 2 মিটার কম,
তাহলে এই দূরত্ব 4 ইন্টু এক্স মাইনাস 5 প্লাস এই দূরত্ব হচ্ছে 2, আর এই দূরত্ব পুরো ব্রিজ হচ্ছে 2x, সেখান থেকে 2 বিয়োগ। যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এটা হয় কত, 4 দুগুণে 8x মাইনাস 4 পাঁচা 20 প্লাস 2, তার মানে হচ্ছে এটা হচ্ছে 6x মাইনাস 20, অর্থাৎ ট্রেনের দূরত্ব আমি পেয়ে গেছি। ট্রেনের দূরত্ব হচ্ছে 6x মাইনাস 20, আর গরুর দূরত্ব হচ্ছে কত, x প্লাস 3। এখন ধরলাম গরুর বেগ, হ্যাঁ ধরলাম গরুর বেগ হচ্ছে p, তাহলে ট্রেনের বেগ কত বলো তো, ট্রেনের বেগ 4p, ইজন্ট ইট? গরুর বেগ যদি p হয় তাহলে ট্রেনের বেগ 4 গুণ 4p। এখন দেখো ট্রেনের তো দূরত্ব হচ্ছে 6x মাইনাস 20, এটা ট্রেনের দূরত্ব। ট্রেনের দূরত্বকে ট্রেনের বেগ দিয়ে ভাগ করলে ট্রেনের প্রয়োজনীয় সময় বের হবে। ঠিক একইভাবে গরুর দূরত্ব হচ্ছে x প্লাস 3, গরুর দূরত্ব x প্লাস 3, গরুর দূরত্বকে গরুর বেগ দিয়ে ভাগ করো, এটা হচ্ছে গরুর সময় পাওয়া যাবে। অর্থাৎ x প্লাস 3 যেতে গরুর সময় লাগে এতটুকু, আর ওই পুরোটা যেতে ট্রেনের লাগে এতটুকু। এখন দেখো গরু যে সময়ে এখান থেকে এখানে যাবে ঠিক সেই সময়ই তো ট্রেন এখান থেকে এখানে যাবে, বুঝতে পেরেছো? গরু যদি 5 ঘন্টায় এইটুকু যায় তাহলে ট্রেনও 5 ঘন্টায় এইটুকু যাবে। গরু যদি 2 ঘন্টায় এইটুকু যায় ট্রেনও 2 ঘন্টায় এইটুকু যাবে। গরু যে সময় এইটুকু যাবে ট্রেনও ঠিক সেই সময় এইটুকু। অর্থাৎ গরুর যে সময়টা আর ট্রেনের যে সময়টা, এই দুটো সময় পরস্পর সেম। যদি সেম হয় তুমি তাহলে একটা সমান চিহ্ন দিয়ে দিবা, এটা কেটে দিবা। কেটে দিলে তোমার এখানে কী হচ্ছে দেখো, 6x মাইনাস 20 সমান সমান 3 4 এই 4x যোগ 3 4 12, তার মানে এটা হচ্ছে 2x মানে এটা দিক গেলে কত, 32। এখন দেখো 2x এর মানে তো অঙ্কে চেয়েছে, ফুল ব্রিজ কত, আমি যেহেতু হাফ অফ দ্য ব্রিজ x ধরেছি তাহলে ফুল ব্রিজ তো 2x, তাহলে ফুল ব্রিজ হচ্ছে 32, এটা হচ্ছে তোমার আনসার্স। বুঝতে পারছো? অঙ্কে তো x এর মান চাইনি, অঙ্কে চেয়েছে 2x এর মান, 2x মানে তো ফুল ব্রিজ। সো এই ছবিটা ইম্পর্ট্যান্ট, তোমরা খাতায় যখন পরীক্ষার হলে অঙ্কটা করবা যদি আসে, এটা আসলে রিটার্নে আসবে, এটা পিলিতে আসবে বলে মনে হয় না আমার কাছে। যখন এটা করবা তখন ছবিটা এঁকে নিবা। তোমরা সবাই প্লিজ ছবিটা ড্র করে নাও, ছবিটা ড্র করে নাও। এবার আমি অঙ্কটা লিখাচ্ছি, এখানে কিছু কথা একটু লিখতে হবে, হালকা পাতলা বর্ণনা দিতে হবে। সবাই ছবিটা এঁকে নাও, আর যদি কেউ ছবি আঁকতে নাও পারো তাহলে সেক্ষেত্রে পরে ভিডিওটা পজ করে দেখে নিবা, এই পেজে ভিডিওটা থাকবে। পেজটাতে একটা ফলো অপশন দিয়ে রাখবা, ঠিক আছে? তো যাই হোক আর কি, আমি প্রথমেই এটা ধরবো, লেট হাফ অফ দ্য ব্রিজ ইকাল টু এক্স, দেয়ারফর ফুল অফ দ্য ব্রিজ ইকাল টু 2x। আমরা এভাবে লিখবো, কেমন? লেট হাফ অফ দ্য ব্রিজ ইকাল টু এক্স, কিলোমিটার না লিখলেও সমস্যা নেই। দেয়ারফর ফুল অফ দ্য ব্রিজ হবে 2x। বুঝতেই পেরেছ? তাহলে এবার দেখো, ফর দ্য ফার্স্ট স্টেজ, প্রথম পর্যায়ে গরুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? গরু তো ব্রিজের থেকে 5 মিটার কমে আছে, যেহেতু এদিকে আসছে তাহলে গরুর অতিক্রান্ত দূরত্ব ব্রিজের অর্ধেকের থেকে 5 কম হবে। গরুর অতিক্রান্ত দূরত্ব ব্রিজের অর্ধেকের থেকে 5 কম হবে। খেয়াল করে দেখো, দেয়ারফর আমি লিখবো ফর দ্য ফার্স্ট টাইম, অথবা ফর দ্য ফার্স্ট টাইম না লিখে যে ফার্স্ট টাইম ডিস্টেন্স বাই দ্য কাউ, এটা লিখবো ফার্স্ট টাইম ডিস্টেন্স বাই দ্য কাউ। ফার্স্ট টাইম ডিস্টেন্স বাই দ্য কাউ কি? কাউ কিন্তু ব্রিজের মাঝখানে ছিল না, যদি মাঝখানে থাকতো তাহলে তার এক্স ডিস্টেন্স হতো, বরং সে মাঝখান থেকে আরও একটু এগিয়ে আছে, 5 মিটার এগিয়ে আছে, তাহলে তার ফার্স্ট টাইম ডিস্টেন্স x মাইনাস 5 হবে। আর গরুর যদি x মাইনাস 5 হয়, যেহেতু ট্রেনের বেগ 4 গুণ, তাহলে ট্রেনের হবে 4 ইন্টু x মাইনাস 5। দেয়ারফর লিখবো ফার্স্ট টাইম ডিস্টেন্স বাই দ্য কাউ, ওই বাই দ্য ট্রেন, ফার্স্ট টাইম ডিস্টেন্স বাই দ্য ট্রেন, এটা হবে 4 ইন্টু x মাইনাস 5। ঠিক আছে? এইবার লিখবো যে সেকেন্ড টাইম ডিস্টেন্স অফ দ্য কাউ। সেকেন্ড টাইম ডিস্টেন্স হচ্ছে, দেখো এই পুরোটা হচ্ছে হাফ হচ্ছে x, তার থেকে 2 কম কিন্তু 5 বেশি, তাহলে সেকেন্ড টাইম ডিস্টেন্স বাই দ্য কাউ, এটা হচ্ছে প্রথমত x হচ্ছে হাফ অফ দ্য ব্রিজ, সে হাফ অফ দ্য ব্রিজ না, তার থেকে 2 কম, তার মানে x মাইনাস 2, কিন্তু সে তো আবার এই হাফ মিডিল পয়েন্টটা ছিল না, বরং আরও 5 পেছনে ছিল, সেই 5ও এখানে যোগ হবে, এই তার মানে হচ্ছে তোমার x প্লাস 3। এবার বের করব সেকেন্ড টাইম ডিস্টেন্স অফ দ্য ট্রেন, আমি বের করব সেকেন্ড টাইম ডিস্টেন্স বাই ট্রেনের সেকেন্ড টাইম ডিস্টেন্সটা অনেক। এই ছবি থেকে দেখো, প্রথমে এইটুকু যাচ্ছে, তারপরে এইটুকু যাচ্ছে, তারপরে পুরো ব্রিজটার থেকে 2 কম যাচ্ছে, তার মানে এটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে যে 4 ইন্টু x মাইনাস 5 প্লাস এবার এই 2 প্লাস পুরো ব্রিজটা 2x, তো পুরো ব্রিজটা না গিয়ে তার থেকে 2 কম, অর্থাৎ 2x থেকে 2 কম, তার মানে হচ্ছে তোমার কি, তার মানে হচ্ছে সমান এটা হচ্ছে যে 4x, এই 2 কেটে গেল, মাইনাস 4 5 20 প্লাস 2x, তার মানে হচ্ছে 6x মাইনাস 20।
এটা লেখার পরে আমাদের স্পিডটা ধরতে হবে, লেট স্পিড অফ দ্য এখন আমাদের লিখতে হবে লেট স্পিড অফ দ্য কাউ, লেট স্পিড অফ কাউ ইকাল টু পি কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, দেয়ারফোর স্পিড অফ ট্রেন হবে 4p কিলোমিটার পার আওয়ার। পি না ধরে অন্য কিছু ধরলেও হবে। এখন আমি এখানে লিখব, এরপরে এখানে লিখছি অ্যাকর্ডিং টু কোশ্চেন্স, এই যে ট্রেনের দূরত্ব 6x - 20, সেটাকে ট্রেনের বেগ দিয়ে ভাগ করলে যে সময় পাওয়া যাবে, একইভাবে গরুর দূরত্ব কত? গরুর দূরত্ব হচ্ছে x+3, সেটাকে গরুর বেগ দিয়ে ভাগ করলে এই দুটো সময় সমান, পিপি কেটে যাবে। তার মানে কোনাকুনি গুণ করলে হবে, এটা হচ্ছে যে 6x - 20 = 4x + 3 × 4 = 12, তার মানে বামে আসলে 2x = 32। এটাই তো আনসার। ট্রেনের ফুল দৈর্ঘ্য 2x সেহেতু 2x হচ্ছে আনসার্স। বুঝতে পেরেছি? আশা করি অঙ্কটা একটু ভালো করে আবার দেখবা। এটা আমি পেজের ভিডিও বেশি লেন্থ করব না, বেশি অঙ্কের সংখ্যা হয়ে গেছে আজকে, এটুকুই তোমরা করে রাখবা। এই অঙ্ক রিটেনে আসতে পারে, হ্যাঁ, তোমরা পেজটা পজ করে আবার দেখবা। আর যারা একটু দেখছো, যারা পরে জয়েন করেছো, তারা প্লিজ পেজটা শেয়ার করবা। আর যারা অন্য সময় দেখবা, কারণ এই ভিডিও থেকে যাবে, কাল হোক পরশু হোক বা যে কদিন পরেই হোক না কেন, যখনই হোক না কেন, যারা এই ভিডিওটা দেখবা, দেখা শেষ হলে প্লিজ পেজটা শেয়ার করবা। আর ইউটিউব থেকে যারা এই ভিডিওটা দেখবা, তারা ইউটিউব চ্যানেল থেকে যারা এটা দেখবা, ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, অঙ্ক আর নাই। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা ভালো আছো সবাই। তাহলে সবাই ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ, বাই।